আইএসএল চলছে, দুই প্রধানের বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তো দেওয়াই আছে, তার পাশাপাশি কিন্তু আইএসএল সংক্রান্ত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আছে। সেই কারণেই এই ভিডিওটা। শুরুতেই বলবো লং টার্ম আইএসএল কি হতে চলেছে, তার ভবিষ্যৎ কি সেই নিয়ে। এবছর যখন আইএসএল শুরু হলো, লিটারেলি একটা জোড়াতালি দিয়ে তো এবারের আইএসএলটা হচ্ছে। বাট যখন ডিসাইড হলো যে 14ই ফেব্রুয়ারি থেকে ফাইনালি আইএসএলটা হবে এবং সেটা সিঙ্গেল লেগে হবে, তখনই কিন্তু ক্লাব জোট একটা ডিমান্ড করেছিল যে লং টার্মে কি হবে সেই রাস্তাটা এআইএফএফ কে দেখাতে হবে তাদেরকে, তবেই তারা রাজি হয়েছিল এবারের আইএসএলটা খেলতে। এবং তখন এআইএফএফ এর পক্ষ থেকেও কিন্তু এটা জানানো হয়েছিল যে তারা লং টার্ম প্রসিডিওরটাও শুরু করে দেবে, তার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ রয়েছে সেগুলো নেওয়া শুরু করে দেবে এই আইএসএলটা চলতে চলতে। সেই মতোই কিন্তু প্রথম পদক্ষেপ লং টার্ম কমার্শিয়াল রাইটস হোল্ডার খোঁজার জন্য নিল এআইএফএফ। গতকাল রাতের দিকে তারা টেন্ডার প্রকাশ করেছে। এই কমার্শিয়াল রাইটস হোল্ডার হওয়ার জন্য লং টার্মে একটা তো কমার্শিয়াল রাইটস হোল্ডার লাগবে, যেটা এবছর নেই। এবছর তো মূলত ক্লাবেরাই লিগটাকে অর্গানাইজ করছে, এআইএফএফ রয়েছে তাদের সাথে। কিন্তু লং টার্মে সেভাবে চলতে পারে না, সেটার খরচ যা। তো সেখানে কমার্শিয়াল পার্টনার একজন লাগবে, সেই কমার্শিয়াল পার্টনার খোঁজার জন্য টেন্ডার ডাকার প্রয়োজন ছিল এবং সেই টেন্ডার ডাকার কাজটা ফাইনালি এআইএফএফ এর পক্ষ থেকে করা হয়েছে। গতকাল সেই টেন্ডারটা প্রকাশ পেয়েছে এবং সেখানে বলা রয়েছে যে টেন্ডার জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 19 মার্চ। 20 তারিখ বিড খোলা হবে এবং এর মাঝে 15ই মার্চ এটা নিয়ে একটা যারা টেন্ডার তুলবে আর কি, তাদের যে কোয়ারিজ রয়েছে সেটা ক্লিয়ার করার জন্য একটা মিটিং থাকবে, যেটা থাকে যে কোনো টেন্ডার ডাকার পর এটা হয়ে থাকে, আমরা অতীতেও দেখেছি। এবার এই টেন্ডার প্রসঙ্গে কয়েকটা তথ্য দেওয়া দরকার। প্রথমত, এর আগে যখন টেন্ডার ডাকা হয়েছিল, অর্থাৎ যখন এফএসডিএল এর সঙ্গে চুক্তি শেষ হয়ে গেল এবং নতুন কমার্শিয়াল রাইটস হোল্ডার খুঁজছিল এআইএফএফ, সেই সময় টেন্ডারে অনেক কিছু পরিষ্কার বিষয়বস্তু ছিল, যেখানে বলা ছিল যে এআইএফএফ কে কত টাকা দিতে হবে বার্ষিক, যে কোম্পানি টেন্ডার ডাকবে, টেন্ডার তুলবে, তাদের জন্য দরপত্র তুলতে গেলে তাদের কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে, আইএসএলটা যখন চলবে তার ফরম্যাট কি হবে, লিগ পরিচালনায় কার কতটা অধিকার থাকবে, এরকম অনেক কিছু ডিটেল প্রসঙ্গ ছিল। এবং আমরা জানি সেই সময় কিন্তু কেউ ভারতীয় ফুটবলের কমার্শিয়াল রাইটস হোল্ডার হতে চায়নি। অনেকে প্রথম দিকে আগ্রহ দেখিয়েছিল, দরপত্র তুলেছিল, কিন্তু দরপত্র ফাইনালি কেউ জমা দেয়নি। সেই অভিজ্ঞতা থেকে এবং অবশ্যই পরবর্তীকালে যখন ক্লাব জোটের সাথে চুক্তি হলো এআইএফএফ এর এবং ডিসাইড হলো যে এই আইএসএল অর্গানাইজিং পার্টে 60% শেয়ারটা থাকবে ক্লাব জোটের হাতে এবং 30% কমার্শিয়াল রাইটস হোল্ডারের হাতে, সেই কারণে এবারের যে দরপত্র প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু এই চুক্তির শর্তগুলো প্রকাশ্যে খুব বেশি কিছু লেখা নেই। শুধু এটুকুই বলা হয়েছে যে যারা দরপত্র তুলবে তাদের প্রাথমিক 2.5 লক্ষ টাকা দিতে হবে, দিয়ে দরপত্রটা তুলতে হবে এবং তারপর তাদের সাথে আলোচনা হবে। এবং যেহেতু 15ই মার্চ একটা আলোচনার জায়গা রয়েছে, কোয়ারিজের জায়গা রয়েছে, তো তারপর তাদের সঙ্গে এই শর্তাবলী নিয়ে আলোচনা হবে। বিশেষ করে স্পেসিফিক্যালি আর্থিক ডিলটা নিয়ে কিন্তু স্পষ্ট কিছু বলা হয়নি। এবং এখান থেকে যেটা মোটামুটি পরিষ্কার যে এই আর্থিক চুক্তিটা বা আর্থিক শর্তটা, যেটা আগের বার আমরা দেখেছিলাম যে কিছুটা চাপিয়ে দেওয়ার মতোই ছিল যে এত টাকা দিতে হবে, এটা বোধহয় এবার নিগোশিয়েবল। এটা ওই যারা দরপত্র জমা দিতে চাইবে বা দরপত্র জমা দেবে তাদের সঙ্গে আলোচনা করে ডিসিশন নেবে এআইএফএফ। এবং আগেই যেটা বললাম যে এবার কিন্তু এই কমার্শিয়াল পার্টনার যে হবে তার হাতে কিন্তু 30% শেয়ার থাকবে, অর্থাৎ সর্বময় কর্তা যেটা অতীতে আমরা এফএসডিএল কে দেখেছি, সে ব্যাপারটা এখানে থাকবে না। এখানে ক্লাব জোটের একটা বড় ভূমিকা থাকবে, কিন্তু তাদের হাতে ম্যাক্সিমাম শেয়ারটা রয়েছে আইএসএল এ। তো এইটা একটা বলার মতো বিষয় বা লক্ষণীয় বিষয়। দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে যে যেটুকু প্রকাশ্যে এসেছে যে দুরকম প্যাকেজ দেওয়া হয়েছে। একটা প্যাকেজের মধ্যে রয়েছে মেন্স ফুটবল, তাতে আইএসএল রয়েছে এবং তার সঙ্গে রয়েছে ফেডারেশন কাপ। ফেডারেশন কাপ অতীতে হতো, আমরা জানি। পরবর্তীকালে যেটা সুপার কাপ হিসেবেই আয়োজিত হচ্ছিল। ফরম্যাটটা মোটামুটি একই থাকে, হয়তো নামটা বদলাবে কি হয়তো কিছুটা ফরম্যাট সেখানে বদলাতেও পারে, কারণ আমরা সুপার কাপের ক্ষেত্রেও দেখেছি যে এক একবার এক এক রকম ফরম্যাটে কিন্তু সুপার কাপ হয়েছে। তো ফেডারেশন কাপ মোটামুটি সোজা কথায় মেন্স ফুটবলের একটা লিগ আর একটা লিগ কাম নকআউট যেটা হয় সেই টুর্নামেন্টটা। আর একটা প্যাকেজ রয়েছে, প্যাকেজ বি, সেখানে রয়েছে উমেন্স ফুটবল। উমেন্স ফুটবলে মানে আইডব্লিউএল এবং আইডব্লিউএল 2 এই দুটো রয়েছে। তো এখানেও যারা টেন্ডার ডাকছে একটা চয়েসের জায়গা তাদের কাছে ডেফিনেটলি থাকবে। কেউ এই দুটো প্যাকেজকেই একসাথে নিতে চাইতে পারে।
আবার এমনও হতে পারে যে আমরা ভবিষ্যতে দেখলাম যে ভারতীয় মহিলা ফুটবল এবং ভারতীয় মেন্স ফুটবলের আলাদা আলাদা কমার্শিয়াল রাইটস হোল্ডার, সেটাও হতে পারে। সেটা যেভাবে দরপত্র জমা পড়বে তার উপর ডিপেন্ড করবে এবং সেই মতো আলোচনা হবে। আই লিগ নিয়ে এখানে কিন্তু আলাদা করে কিছু বলা হয়নি। লিটারেলি আই লিগ এখন তো বলা যাবে না, এখন তো ইন্ডিয়ান ফুটবল লিগ আইএসএল, নামও পরিবর্তন হয়ে গেছে। সেটা নিয়ে এখানে বিষয়বস্তু নেই যা দেখা গেল। তো টপ টায়ার লিগের মধ্যে যেহেতু আইএসএল এবং এই ফেডারেশন কাপটা থাকে, এবার এখানে ন্যাচারালি একটা প্রশ্ন আসবে যে সুপার কাপের ক্ষেত্রে তো আমরা দেখতাম যে সেখানে শুধুমাত্র আইএসএল এর টিমগুলো থাকতো না, আই লিগের টিমগুলো থাকতো, তাহলে ফেডারেশন যে কাপ যেটা বলা হচ্ছে সেটা কি অন্যরকম ভাবে হবে? ওয়েল, এটা নিয়ে এই মুহূর্তে কোনো আলোকপাত করা আমাদের পক্ষে সম্ভব না, সেটা ভবিষ্যতেই জানা যাবে, কারণ এটা এখনো ডিসাইডই হবে না। এটা ডিসিশনটা ডেফিনেটলি আলোচনা করে হবে, এখনো পর্যন্ত এই নিয়ে কোনো ডিসিশন হয়েছে বলে আমার মনে হয় না। বাট যেটা পজিটিভ সাইন সেটা হচ্ছে যে যে পদক্ষেপগুলো নেওয়ার কথা লং টার্ম লিগের জন্য, যেটা মূল বিষয়বস্তু সবার কাছে আগ্রহের, কারণ এবারের লিগটা শুরুতেই বললাম জোড়াতালি দিয়ে নেহাত খেলতে হয়, তাই খেলার মতো করেই অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি খেলছে, সবাই না বাট অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি, কিন্তু তাদের মূল জানার বিষয়বস্তু এই জায়গাটা। তো সেই কাজটা অন্তত পক্ষে এআইএফএ শুরু করলো। এবার ন্যাচারালি এর সঙ্গে একটা আশঙ্কার জায়গা তো থেকেই যায়, যেহেতু লাস্ট টাইম কেউই দরপত্র জমা দেয়নি, যে এবার কি আগ্রহ দেখাবে কেউ। এক্ষেত্রে দুটো পজিটিভ সাইন রয়েছে বলতে পারি। সূত্র মারফত যেটুকু জানতে পারছি যে যারা এতকাল আইএসএল টা চালিয়েছে অর্থাৎ এসএসডিএল, তারা আগ্রহী, তারা দরপত্র তুলবে, জানা যাচ্ছে এখনো তোলেনি, কাজে কনফার্মেশনের ব্যাপার নেই। এবার আরো একটা বিষয়বস্তু এর পাশাপাশি রয়েছে যে যখন আমরা পরবর্তীকালে দেখলাম যে টেলিকাস্ট রাইট হোল্ডার চাইছিল, যারা দেখাবে আর কি খেলা, তখন কিন্তু দেখা গেল যে বেশ কয়েকটা কোম্পানি আগ্রহ দেখিয়েছিল আইএসএল টা দেখাবার জন্য। তো সেখান থেকে হয়তো এটা মনে হতে পারে যে পরবর্তীকালে যখন এই শর্তগুলো কিছুটা লঘু করা হয় এবং আর একটু সহজ হয় সবকিছু, চুক্তির শর্তগুলোকে ইজি মনে হয়, তো তাতে অনেকে আগ্রহ দেখাতে শুরু করে, অন্তত আইএসএল টা দেখাবার আগ্রহ রয়েছে বিজনেস হাউস গুলোর মধ্যে। তো সেই জায়গাটা একটা পজিটিভ সাইন যে ডেফিনেটলি হয়তো আরো কেউ এক্ষেত্রে আগ্রহ দেখাতে চাইবে বা ইন্টারেস্টেড হবে টেন্ডার তুলতে, এই একটা আশা ডেফিনেটলি থাকছে, এই কারণে থাকছে। এবং যেহেতু এই আর্থিক চুক্তির জায়গাটা এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে ফ্লেক্সিবল, সেই জায়গাটা গুরুত্বপূর্ণ। এবং রেলিগেশন প্রমোশন নিয়ে যেটা দ্বিতীয় বিষয় ছিল, যেখানে খুব আটকাচ্ছিল এই টেন্ডার ডাকা এবং দরপত্র জমা না দেওয়ার একটা বড় কারণ ছিল, সেটা অলরেডি ডিসাইড হয়ে গেছে যে রেলিগেশন প্রমোশন থাকবে, এবারই আইএসএল এ থাকছে। তো এবার থাকছে, নেক্সট ইয়ার থাকবে না এমনটা হওয়া আমার মনে হয় সম্ভব না। তো সেটাও মোটামুটি ডিসিশন হয়ে গেছে, সেটা জেনেই যারা দরপত্র তুলবে জমা দেবে তারা সেটা নিয়েই করবে। স্পেসিফিক 10 ইয়ার লেখা নেই, কিন্তু 20 বছরের জন্যই এটা ভাবা হয়েছিল, তো আই গেস এটা 20 বছরের জন্যই থাকবে। তো এই মুহূর্তে এই ব্যাপারে এটুকুই আপডেট দেওয়ার যে প্রসিডিউর স্টার্ট হয়েছে। 20 তারিখ বা 21 তারিখ, 20 তারিখ টেন্ডার খোলা হবে, 20 বা 21 তারিখের মধ্যে আমরা কিন্তু জেনে যাব যে লং টার্মে আইএসএল এর কমার্শিয়াল পার্টনার কে হতে চলেছে এবং আইএসএল এর লং টার্ম আইএসএল আয়োজনের প্রসিডিওর শুরু হয়ে গেছে, এটা বলা যেতে পারে। এবার আসবো চলতি আইএসএল প্রসঙ্গে এবং দুই প্রধান প্রসঙ্গে। প্রথম কথা হচ্ছে যে ইস্ট বেঙ্গল লাস্ট ম্যাচ জামশেদপুরের কাছে হারার পর ইস্ট বেঙ্গল সমর্থকদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে, ডেফিনেটলি স্বাভাবিক ব্যাপার, কারণ স্ট্রং ম্যাচ ছিল, এই ম্যাচটা জিতে থাকলে মারাত্মক অ্যাডভান্টেজ জায়গায় থাকছে ইস্ট বেঙ্গল, কিন্তু সেটা হয়নি এবং কোথাও না কোথাও বারবারই ডিফেন্সের দিকে আঙুলটা উঠেছে। সেই জায়গা থেকে একটা সুখবর, সেটা হচ্ছে কেভিন সিভিলে চোটের কারণে বাইরে ছিলেন, স্পেনে চলে গেছিলেন রিহ্যাব করতে, তিনি ফিরে এসেছেন এবং দলের সঙ্গে মাঠে নেমেছেন। দলের সঙ্গে অনুশীলন স্বাভাবিকভাবেই এখন করতে পারবেন না কেভিন, তাকে সময় দিতে হবে, সাইড লাইনে অনুশীলন করছেন, কিন্তু যে রিহ্যাবটা তার প্রয়োজন ছিল সেটা তিনি স্পেন থেকে করে এসেছেন। এবার এখানে আস্তে আস্তে মানিয়ে নেওয়া, ম্যাচ ফিট হওয়ার জন্য যেটুকু সময় লাগে সেইটুকু সময় তাকে দিতে হবে এবং জানি না পরবর্তী ম্যাচে, আমার মনে হয় না পরবর্তী ম্যাচে পাওয়া যাবে, কারণ 5 তারিখই ম্যাচ আর আজকে 2 তারিখ, 3 দিনের মধ্যে ম্যাচ ফিট হয়ে যাওয়া কঠিন। যে চোটটা যতটা গুরুতর চোট থেকে কেভিন সিভিলে উঠে এসছে সেখান থেকে মনে হচ্ছে না সম্ভব, কিন্তু 14 তারিখের ম্যাচের আগে হয়তো এক্সপেক্ট করা যেতে পারে। বাকিটা প্রেডিক্ট না করে বলা ভালো যে ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে ডেফিনেটলি অস্কার ব্রুজোকে আমরা জিজ্ঞেস করবো এবং তিনি আরো স্পেসিফিক্যালি বলতে পারবেন, বাট এই মুহূর্তে সিভিলে ফিরে এসেছেন দেশ থেকে, দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছে। এবার আসবো মোহনবাগানের প্রসঙ্গে, কারণ মোহনবাগানে চোটের তালিকায় এই মুহূর্তে রবসেন রবিনও, তাকে নিয়ে একটা চিন্তার জায়গা ছিল, কারণ আগের দিন ম্যাচে হ্যামস্ট্রিং পুল হয়, হ্যামস্ট্রিং এ লাগে এবং যে কারণে
হাফ টাইমের আগেই কিন্তু রবসান রবিনোকে তুলে নিতে হয়েছিল সার্জিও লোবেরাকে। পরবর্তীকালে তিনি যদিও প্রেস কনফারেন্সে আছেন এবং সেদিনকে আমরা জানি রবসান রবিনো জোড়া গোল করেছিলেন এবং জানিয়েছিলেন যে মেডিকেল টিম যা বলবে সেই মতো তিনি করবেন। এই মুহূর্তে যেটুকু জানি যে যেটুকু খবর পাচ্ছি, যদিও আজকে ছুটি রয়েছে, মোহনবাগানের আজকে প্র্যাকটিস ছিল না, যেটা জানতে পারছি যে রবসান রবিনোর চোটটা খুব মারাত্মক না, একটা জার্ক হয়েছে হ্যামস্ট্রিং। তবে হ্যামস্ট্রিং এর প্রবলেমটা রবসান রবিনো তো ভোগাচ্ছে, এর আগেও একটা ম্যাচে এটা হয়েছিল। তো ন্যাচারালি এটা একটু চিন্তার হলেও খুব বড় সড়ো চোট কিছু নয়, খেলতে না পারার মতো কিছু নয়। বাট কালকে থেকে আবার অনুশীলন শুরু হবে মোহনবাগানে, তো কাল পরশু অনুশীলনের পরেই মূল ব্যাপারটা জানা যাবে যে কতটা খেলার মতো জায়গায় রবসান রবিনো আছেন বা আদৌ খেলার মতো জায়গায় আছেন কিনা। বাট খাতায় কলমে মেডিকেল রিপোর্ট অনুযায়ী চোটটা খুব মারাত্মক কিছু না, একটা জার্ক হয়েছে, মাসল জার্ক। তাহলে এই ইনফরমেশন গুলি দেওয়া ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে তো আপনাদের মতামত ডেফিনেটলি জানান এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভি।